স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, নতুন সরকারের প্রথম বাজেট, তবে এমন একটা সময়ে এই বাজেট ঘোষণা হতে যাচ্ছে তখন নানামুখী সংকটে প্রায় বিপর্যস্ত দেশের অর্থনীতি। সেই সাথে নির্বাচিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। আসলেও কেমন হতে যাচ্ছে এই বাজেট, এসব বিষয় নিয়েই আমাদের আজকের আয়োজন। আলোচনায় আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর বিদিশা হক। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। শুরুতেই বলেছি যে খুবই কঠিন সময় পার করছে আমাদের দেশের অর্থনীতি। এমন সময়ে একটা বাজেট যখন নতুন সরকারের পুরোপুরি 5 মাসও হয়নি, এই সময়টাতে এই বাজেটে আসলে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা মানুষকে স্বস্তি দিতে পারবে? ধন্যবাদ। মূল বিষয়টা হচ্ছে এই বাজেটকে নিয়ে অনেক প্রত্যাশা, কিন্তু এর পাশাপাশি আপনি যেটি বললেন চ্যালেঞ্জও অনেক রয়েছে। আমাকে যদি বলা হয় যে মোটা দাগে আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় এই মুহূর্তে, একটি হচ্ছে যে রাজস্ব আহরণের আমাদের যে হার এটাকে বাড়াতে হবে, এটা একটি বিশাল চ্যালেঞ্জ। আর এর পাশাপাশি সেটি হচ্ছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এবং জীবনযাত্রার মানে উন্নয়নের জন্য মূল্যস্ফীতিকে নাগালের মধ্যে রাখা। এবং আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে, তাহলে কিন্তু আমরা দেখব যে বেশ কয়েক মাস ধরে কিন্তু মূল্যস্ফীতিটা কিন্তু কিছুটা ঊর্ধ্বগতি আবার দেখাচ্ছে। সুতরাং এটি একটা মাথায় রাখতে হবে যে এই মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে রেখে একটা স্বস্তিদায়ক অবস্থা তৈরি করা। আবার এর পাশাপাশি কিন্তু আরেকটি চ্যালেঞ্জও রয়েছে, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা আসলে আমাদের ব্যক্তি খাতে যে বিনিয়োগ সেই জায়গায় একটা মন্দা দেখছিলাম, বাট একটা শ্লথ গতি। তো তার অর্থটা হচ্ছে যে এই সমস্ত কিছুকে যদি একসাথে আমাদের কাজ করতে হয়, সরকারকে কাজ করতে হয়, তাহলে কিন্তু রাজস্ব আহরণটা বাড়ানো এটা কিন্তু আসলে কোনো বিকল্প নেই। কিন্তু এই বাজেটে রাজস্ব যে আদায়, এটা লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। দেশের এই বাস্তবতায় এখন যেরকম এই অর্থনৈতিক এই বাস্তবতায় এটা আসলে কতটা বাস্তবসম্মত? মূল বিষয়টা হচ্ছে যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আমরা প্রতি বছরই আসলে দেখি যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয় সেই লক্ষ্যমাত্রাটা অর্জন করা যায় না। আমরা আশাবাদী হতে চাই, আমরা চাইবো যে কিছু নতুন পদক্ষেপ নেওয়া হোক যার মাধ্যমে লক্ষ্যমাত্রাটা যাতে অর্জন করা যায়। তবে এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, আমি মূলত জোর দিচ্ছি সেটা হচ্ছে যেটার সাথে মূল্যস্ফীতিটা জড়িত, সেটি হচ্ছে যে প্রত্যক্ষ করটা কিভাবে ব্যবস্থাপনা করা হবে। কারণ পরোক্ষ কর, বিশেষ করে মূল্য সংযোজন কর, এই করের মাধ্যমে কিন্তু করের বোঝাটা কিন্তু সাধারণ মানুষের উপরে পড়ে। হ্যাঁ, কিন্তু যদি প্রত্যক্ষ করের উপরে যদি আমাদের একটু ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করা যায় এবং সেক্ষেত্রে যদি উচ্চ হারে করটা যারা বেশি ধনী যারা রয়েছেন তাদের উপরে দেওয়া যায়, এই ধরনের বাজেটে কিন্তু একটা কথা হয় যে যারা কর দিচ্ছে শুধু তাদের উপরে আসলে করের বোঝা বাড়ানো হয়। এইখানে সমন্বয়ের কোনো ব্যবস্থা আছে? এই জায়গাটাতে প্রথম বিষয় হচ্ছে যেটা দুটা বিষয়, একটা হচ্ছে যে বাজেটের কর জালটাকে বাড়াতে হবে, এটার ব্যাপারে আসলে কোনো দ্বিরুক্তির অবকাশ নেই। এবং সেই জায়গাটাতে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যদি ডিজিটালাইজেশন করা যেতে পারে। এবং ডিজিটালাইজেশন যত বেশি হবে তত বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন যত বেশি ডিজিটালাইজ মাধ্যমের মধ্যে আসবে তত বেশি স্বচ্ছতা আসবে এবং অধিক মানুষকে কর জালের মধ্যে না। ডিজিটালাইজেশনের কথা আমরা বরাবরই শুনি এবং অনেক বছর ধরে শুনছি, কিন্তু কার্যকর করা কি এতটাই কঠিন আসলে? এখানে অনেক বিষয় রয়েছে, যেমন আমি যেটা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি প্রত্যক্ষ করের কথাটা বলি, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে, মানে পরোক্ষ কর বা মূল্য সংযোজন করের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট, সেহেতু এটা অনেক সময় এই প্রক্রিয়াটা একটু জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে। কিন্তু আমরা যদি প্রত্যক্ষ করের কথা চিন্তা করি, তাহলে প্রত্যক্ষ করের কথা আমরা কিন্তু উন্নত দেশগুলোতে আমরা দেখবো যে স্বচ্ছতার সাথে কিন্তু প্রক্রিয়াটা করা হয় এবং এর ফলাফল স্বরূপ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনটার সাথে যখন ন্যাশনাল আইডি এবং ট্যাক্স এবং সবকিছু যখন জড়িত থাকে এবং একটা হোল একটা ইকোসিস্টেম যখন তৈরি হয়, তখন কিন্তু স্বচ্ছতাটাও আসে এবং কর দিতে পারবেন সেরকম মানুষকে করের আওতায় আনা, সেটা যত কমই কর হোক না কেন, তার মাধ্যমে পুরো একটা ইকোসিস্টেম ডেভেলপ করা, এবং সেই দিকে আমাদের যাওয়াটা কিন্তু অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক নিরাপত্তা খাতে খুবই গুরুত্ব দিচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানান কর্মসূচিতে তারা বরাদ্দ বাড়িয়েছেন এবং ইতিমধ্যে শুরুও করেছেন। কিন্তু এই নিম্ন আয়ের মানুষের জন্য আর কি করা
প্রয়োজন আসলে এর বাইরে? এখানে যে বিষয়টি হচ্ছে যে আমি একটা বিষয় বলবো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা যদি আমরা বলি তাহলে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সবগুলোকে একটি রেজিস্ট্রি করার একটা কথা আমরা শুনতে পাচ্ছি, এবং সেই ধরনের রেজিস্ট্রি যদি করা হয় আমার মনে হয় এটা যদি দ্রুতই এটার উদ্যোগটা নেওয়া হয় তাহলে যেটি ভালো হবে যে একটা স্বচ্ছতা আসবে। কারণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে একটা কথা সবসময় শোনা যায় যে যার পাওয়ার দরকার নেই বা যার পাওয়ার কথা না সে পাচ্ছেন, যিনি পাওয়ার কথা তিনি পাচ্ছেন না। সেই পরিস্থিতি থেকে আমাদের যেতে হলে আমরা শুনেছি যে ফ্যামিলি কার্ডে যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেই পদ্ধতির মাধ্যমে এই ধরনের এরর আমরা যেটাকে বলি সেটাকে কমানোর চেষ্টা করা হয়েছে। তবে একটা রেজিস্ট্রি যদি থাকে তাহলে স্বচ্ছতাটা আসে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি বলবো যে মূলত শহরাঞ্চলে দরিদ্র যারা রয়েছে তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু বর্তমান যে স্ট্রাকচারটা রয়েছে সেই বর্তমান স্ট্রাকচারে কিন্তু খুব বেশি অবকাশ নেই। এই জায়গাটাতে বিশেষ করে বস্তি অঞ্চলে যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে বিশেষায়িত কিছু কর্মসূচি এবং মূল্যস্ফীতিটাকে মাথায় রেখে এটা খুব জরুরি, সেটা হচ্ছে যে ওপেন মার্কেট সেল যেটাকে আমরা বলি তার মাধ্যমে এবং টিসিবির খাদ্যপণ্যের মাধ্যমে যাতে করে সেখানে আরো বেশি খাদ্য পণ্যকে সংশ্লিষ্ট করা এবং সেগুলোতে কিছুটা ভর্তুকি দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে আসলে নিম্ন আয়ের মানুষকে একটু স্বস্তি দেওয়া মূল্যস্ফীতির ক্ষেত্রে। এই জায়গাটাতে সামাজিক সুরক্ষা খাত এবং আমি বলবো যে এটি মূলত আসলে খাদ্য মন্ত্রণালয়ের যে বিভিন্ন অর্গানগুলো আছে সেই জায়গাটাতে আমার মনে হয় খুব গুরুত্ব দেওয়াটা জরুরি। কিন্তু আমরা যেটা দেখি টিসিবির যে লাইন যতই মানে প্রতিদিন দেখবেন, আপনি প্রতিদিনই দেখবেন যে লাইনটা কিন্তু কমছে না, লাইনটা কিন্তু বাড়ছেই দিনের পর দিন। এবং ওই টিসিবির পণ্য নিতে গিয়ে যে একটা হ্যারাসমেন্টের শিকার, এখানে তো আসলে একটু মধ্যবিত্ত ফ্যামিলি যারা বা নিম্ন আয়ের অনেকেই আসছেন কিন্তু যাদের আসলে মুখ ফুটে বলতে পারছেন না যে আমার সমস্যাটা এখানে, বা টিসিবির লাইনে এসেও দাঁড়াতে পারছেন না, তাদের জন্য আসলে কি করা যায়? মূল বিষয় হচ্ছে যে আসলে মধ্যবিত্তদের যে ব্যাপারটা এটা অনেক সময় দেখা যায় যে মধ্যবিত্তরা আসলে এই ধরনের আওতার বাইরে চলে যান। তো সেই জায়গাটাতে আসলে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে রাখা এবং কিছু স্বস্তি দেওয়ার চেষ্টা করাটা, এখন সেখানে অবশ্যই আমাদের রাজস্ব আহরণ একদিকে আমরা বলছি যে রাজস্ব আহরণ বাড়াতে হবে, সেই কারণে যেটা জরুরি সেটা হচ্ছে প্রত্যক্ষ করের উপর হার বাড়ানো এবং আমাদের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যে 0.5% হারে একটা ফ্ল্যাট ডিউটি দেওয়া এবং বিভিন্ন ধরনের রেগুলেটরি ডিউটি সরিয়ে দেওয়া। তো এই ধরনের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সার্বিকভাবে খুব গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যাতে মধ্যবিত্তের নাগালের বাইরে থাকে এবং নাগালের মধ্যে থাকে এবং সেই পণ্যের দাম যাতে না বাড়ে সেই দিকে গুরুত্ব আরোপ করা। যে আসলে বেশ একটা লম্বা সময় ধরে কর্মসংস্থান এবং বিনিয়োগে একটা ভয়াবহ খরা চলছে, এই বাজেটে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই কর্মসংস্থান এবং বিনিয়োগের গতি ফিরিয়ে আনতে? একটি বিষয় হচ্ছে যে আমরা যদি সার্বিকভাবে দেখি এখানে আসলে দুটি চ্যালেঞ্জ দুই ধরনের। আমরা যদি একদিক থেকে আমরা যদি বলি যে মূল্যস্ফীতিটাকে আমরা নাগালের মধ্যে রাখবো এবং সেখানে আমরা কিন্তু দেখেছি যে আমাদের মুদ্রানীতিটাকে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে রাখার জন্য আমাদের পলিসি রেট যেটাকে বলি সেটা 10%-এর মধ্যে রাখার একটা চেষ্টা করা হয়েছে এবং এটার মাধ্যমে কিন্তু এটার ক্ষেত্রে আবার দেখা গেছে যে যখন আমরা সুদের হারের সমন্বয়ের ব্যাপারটা করা হয় তখন কিন্তু সেটা আবার ব্যক্তি খাতে যে বিনিয়োগ সেটাকে কিছুটা নিরুৎসাহিত করে। কিন্তু এই যে মূল্যস্ফীতি কমানোর জন্য যে সুদের হারটা 10% উপরে রাখা হয়েছে সেটা কি মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলেছে? এটি বিষয় যেটা সেটা হচ্ছে যে পুরো দীর্ঘদিন ধরে যেহেতু আমরা মুদ্রানীতিকে আমরা যদি দেখি সার্বিকভাবে মুদ্রানীতি আমাদের দেশে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু তারপরও মুদ্রানীতিটাকে প্রয়োগ করাটা দরকার। তার কারণ হচ্ছে মূল্যস্ফীতি যদি একেবারেই নাগালের বাইরে চলে যায় এবং এটাকে অগ্রাধিকার দেওয়াটা খুবই জরুরি, সেই কারণে মুদ্রানীতির সহায়তাও নিতে হবে। অন্যান্য নীতি, রাজস্ব নীতি এবং সার্বিক বাজার ব্যবস্থায় যেমন সহায়তা নিতে হবে, এর পাশাপাশি মুদ্রানীতিরও সহায়তা নিতে হবে। তবে একটা পর্যায়ের পরে মুদ্রানীতির আমরা যেটা বলি যে যতটা প্রয়োগ বা যতটা আসলে ফলাফল হওয়া দরকার ছিল বাংলাদেশের অর্থনীতিতে আমরা সেরকম দেখিনি। সেই কারণে কিন্তু অপরপক্ষে আমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা বলবো, বিনিয়োগের ক্ষেত্রে যে প্রশ্নটা আপনার ছিল সেদিক থেকে আমি বলবো যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয়, একটি হচ্ছে যে ব্যবসা করবার যে খরচ যেটাকে আমরা বলি কস্ট অফ ডুইং বিজনেস, এটাকে কমাতে হবে এবং এটা আমার মনে
এবং একটা দীর্ঘসূত্রিতা সব জায়গায়, দীর্ঘসূত্রিতা, বিভিন্ন ধরনের যে গ্যাস, বিদ্যুৎ, এগুলোর ক্ষেত্রে অনেক সময় পাওয়া যাচ্ছে না, বা এগুলোর ক্ষেত্রে দাম, এই সমস্ত কিছু কিন্তু ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা। সেখানে যে শুধুমাত্র সুদের হারটাই গুরুত্বপূর্ণ, সুদের হারটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এবং বর্তমানে যে সুদের হার সেটার ব্যাপারে আলোচনা হচ্ছে, সুতরাং সেখানে হয়তো কিছুটা পরিমার্জনা হবে, তবে সুদের হারটাই শুধু ব্যাপার না, অন্যান্য বিষয়গুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। এর পাশাপাশি যেটি কর্মসংস্থানকে কেন্দ্র করে যদি আমরা বলি, তাহলে কর্মসংস্থানকে কেন্দ্র করে যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে ক্ষুদ্র কুটির শিল্পে যারা রয়েছেন তাদেরকে কিভাবে, তাদেরকে কিছু নীতি সহায়তার মাধ্যমে কিন্তু আমরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারি, এবং এই জায়গাটাকে কিন্তু আমাদের মনে হয় আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার। কারণ এই গ্রামীণ অর্থনীতি যদি চাঙ্গা হয় তাহলে কিন্তু আসলে গ্রামে যে সাধারণ মানুষ, তাদের মধ্যে অনেকেই আছেন যারা নারীরাও রয়েছেন, পুরুষরাও রয়েছেন, যারা উদ্যোক্তা হওয়ার ব্যাপারে যাদের আগ্রহটা রয়েছে, তাদেরকে কিভাবে নীতি সহায়তা দেওয়া যায়। এটা স্বল্প সুদের ঋণ হতে পারে, বিভিন্ন ধরনের ঋণ নীতি সহায়তা হতে পারে, তাদেরকে সাপ্লাই চেইনের সাথে তাদেরকে কিভাবে সংযোজন করা যাবে, তাদের বিপণন ব্যবস্থা কিভাবে সাহায্য করা যাবে, অর্থাৎ ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে, এটা খুব বড় বাজেটারি বিনিয়োগ বলছি না, কিন্তু ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা। এবার কিন্তু একটা বিষয় খুব হাইলাইট করা হচ্ছে, ক্রিয়েটিভ ইকোনমি। আপনি যেটা বলেছেন যে সর্ব শ্রেণীর মানুষকে আসলে অর্থনীতিতে অন্তর্ভুক্তি করানোর যেই ক্রিয়েটিভ ইকোনমির যে কনসেপ্ট, এই বিষয়টা আপনার কাছে কেমন, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় যে এটা আমাদেরকে তো আসলে যেটা চিন্তা করতে হবে যে কর্মসংস্থানের কথা যেমন বললাম, যে আমাদের চিন্তাটা এখন শুধু বৃহৎ শিল্প, গার্মেন্টস বা এভাবে চিন্তা করলে হবে না। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যে মানব সম্পদ রয়েছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের স্কিল রয়েছে, যেহেতু বিভিন্ন ধরনের স্কিল রয়েছে, বিভিন্ন ধরনের স্কিলের উপযোগী কর্মসংস্থান বিভিন্নভাবে করতে হবে। সেদিক থেকে আমাদের একটা বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, তরুণ জনগোষ্ঠীর গ্রামীণ যারা তরুণ জনগোষ্ঠী রয়েছে তাদেরকে কেন্দ্র করে আমি বলবো যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বিভিন্ন এগ্রিকালচারাল জোন, সেগুলোর উপর গুরুত্ব দেওয়া যেতে পারে। আর শহরাঞ্চলে যারা রয়েছে এবং যারা নতুন নতুন কিছু উদ্ভাবনী কাজগুলো করতে চায় তাদের জন্য ক্রিয়েটিভ ইকোনমিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। দেখছেন বিজনেস টাইমস। সাইমা হক বিদিশা, আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়েই মূলত। এই বাজেটে এডিপিতে 3 লাখ কোটি টাকার একটা বরাদ্দ থাকছে। এই এডিপি বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করছেন? আসলে এডিপিতে তো প্রকল্প রাখতেই হবে, এটা তো আসলে কোনো বিকল্প নেই। হ্যাঁ, এখন বরঞ্চ আমি বলবো যে আমাদের রাজস্ব বাজেটটাকে কাটছাট করে বরঞ্চ উন্নয়ন বাজেটের উপরে জোর দেওয়াটাই জরুরি। তবে যেটি বিষয় সেটি হচ্ছে যে পুরো ব্যাপারটিতে আসলে এডিপি বাস্তবায়ন, সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে আসলে একটা বড় ধরনের সংস্কার দরকার, এবং আমরা আসলে অনেক বছর ধরেই যেটা বলে আসি সেটা হচ্ছে যে সঠিক পরিবীক্ষণ এবং মূল্যায়ন দরকার আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর মন্ত্রণালয় ভিত্তিক, প্রকল্প ভিত্তিক একটা দেখার দরকার আছে, একটা বিশ্লেষণের দরকার আছে, এবং আভ্যন্তরীণ বিশ্লেষণই হতে পারে, এবং সেই বিশ্লেষণের মাধ্যমে যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, কেন কিছু কিছু প্রকল্পের স্রোতগতি, এবং সেই জায়গাটাকে যাতে করে বিভিন্ন ধরনের রেকটিফাই করে যাতে পরবর্তী স্টেজে, যাতে পরবর্তী বাজেট শুরু হওয়ার আগেই যাতে সেই জায়গাটাতে কাজগুলো করা যায় এবং একটা পরিবর্তন আনা যায়, সেইভাবে কিন্তু কাজটা করা দরকার। অর্থাৎ একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম এবং একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা আনা, এবং সেটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং বিশেষ করে দেখা যায় যে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু খাত যেমন শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলোতে যদি আমাদের এডিপি বাস্তবায়নের হারটা যদি সঠিক না হয়, আশানুরূপ না হয়, তখন কিন্তু আসলে সামাজিকভাবে কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই জায়গাটাতে জোর দেওয়াটা খুবই জরুরি। যে আমরা যেমন একটা অবস্থার মধ্যে এখন আছি, বৈদেশিক ঋণ, IMF এর সঙ্গে আলোচনা এবং তাদের ঋণ পাওয়া প্রাপ্তি নিয়ে যে বিষয়টা দেখা দিচ্ছে, এছাড়া অর্থনৈতিক নানা সংস্কার, এইসব বিষয়ে এই প্রেক্ষাপটে এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন? বৈদেশিক ঋণ, কারণ একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের
একটু আগে যেটা বললাম যে আমাদের কিছু উন্নয়ন প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং সেটার জন্য আমাদের বৈদেশিক ঋণ আমাদের নিতে হবে, এটার আসলে কোনো বিকল্প নেই। তবে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের সার্বিক বাজেটে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সার্বিক বাজেটের ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের যে বিন্যাসটা সেটা কেমন হচ্ছে, কারণ বৈদেশিক ঋণ কমিয়ে আবার যদি আভ্যন্তরীণ খাত থেকে বাজেট ঘাটতি মেটানোর জন্য ঋণ নেওয়া যায় সেটার কিন্তু আবার মূল্যস্ফীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং সেই জায়গাটাতেও কিন্তু সাবধানে থাকাটা খুবই জরুরি। বৈদেশিক ঋণের ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আসলে অনেক ধরনের এভিনিউ আছে এবং আমি অনেক সময় আমাদের যেটা আমরা বলে থাকি যে কিছু লো হ্যাঙ্গিং ফ্রুটস আছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট কিছু ঋণ কিছু প্রকল্পের জন্য বাস্তবায়নের জন্য কর্মসূচিগুলো সেগুলোও কিন্তু উপকারে আসতে পারে এবং সেই জায়গাগুলোকে দেখার দরকার আছে এবং এখানে অবশ্যই একটা নেগোসিয়েশনের জায়গা আছে এবং নেগোসিয়েশনটা কিরকম হয় সেটা গুরুত্বপূর্ণ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ছোট একটা প্রশ্ন, এই বাজেটে আসলে সবচেয়ে চ্যালেঞ্জগুলো আপনি কি দেখছেন, ছোট করে একটু বলবেন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে রাজস্ব আহরণের ক্ষেত্রে গতি আনা, এটা খুবই জরুরি। দ্বিতীয় যেটি বিষয় এবং আমি বলবো যে একই সাথে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অগ্রাধিকারের জায়গায় যদি বলি অর্থনীতির, অবশ্যই সাধারণ মানুষের বিবেচনায় সাধারণ মানুষের কথা বিবেচনা করে মূল্যস্ফীতিকে নাগালের মধ্যে রাখা। আবার এর পাশাপাশি ব্যক্তিখাতে যে বিনিয়োগ সেই ব্যক্তিখাতে বিনিয়োগ এবং এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি সেটাও কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জের জায়গা অবশ্যই রয়েছে। কিন্তু এই শেষে যে দুটোকে বললাম অর্থাৎ মূল্যস্ফীতি এবং ব্যক্তিখাতে বিনিয়োগ, এই দুটোকে একসাথে করে এই রাজস্ব আহরণে গতি আনার মাধ্যমে কিভাবে আসলে পরিকল্পনাটা করা হবে এবং কিভাবে বাজেটের কাঠামোটা তৈরি হবে সেটি আসলে দেখবার বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আসন্ন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর সাইমা হক বিদিশা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।